Students, as we completed the rules of right form of verbs, so I thought it would be great, it would be helpful if we do some practices on the passages regarding right form of verbs. And some of you also have requested me on Messenger to do some practices on right form of verbs. That's why I uploaded a sheet in the group regarding some passages on right form of verbs, and perhaps you might have been surprised seeing that some passages like later চিঠির মতো করে কতগুলো প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, and you might be wondering whether this type of passages are going to come in our exam or not. অ্যাকচুয়ালি এরকম চিঠি টাইপের কোনো প্যাসেজ তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা নেই। যেটা আসবে সেটা হচ্ছে কি একটা প্যাসেজ, জাস্ট আ প্যারা। এখন তুমি দেখছো যে শিটটা আমরা অলরেডি গ্রুপে আপলোড করেছি, সেখানে ডিয়ার নান্নু আর ডিয়ার সামথিং এভাবে দেয়া আছে, কেমন? বাট ওয়ান থিং আই শুড অ্যাসিওর ইউ ইজ দ্যাট এই যে প্যাসেজগুলো আছে, 9টা প্যাসেজ আছে আমাদের এই শিটটাতে, দিস প্যাসেজেস are the best, I can assure you, are the best to revise all the rules that we already did in our previous classes. এই প্যাসেজগুলোর মতো, এই চিঠিগুলোর মতো এত ভালো প্যাসেজ তুমি আর পাবে না, যেখানে অলমোস্ট সবগুলো রুলসই একবার না একবার রিভাইজ হয়ে যাবে। সো আমরা ওই বোর্ড কোয়েশ্চেনের কথা বলো, কলেজের টেস্ট পেপারের কোয়েশ্চেনের কথা বলো, সেই প্যাসেজগুলো প্র্যাকটিস করতে পারি, কিন্তু তার চাইতে তুমি যদি রাইট ফর্ম অফ ভার্বসের উপর ভালো মতো নিজেকে একটু ঝালাই করে নিতে চাও, দিস প্যাসেজেস আর দ্য বেস্ট। সো এই প্যাসেজগুলো আমরা করব, অ্যান্ড ইউ উইল সি দ্য ভ্যারাইটিস, কীরকম বৈচিত্র্য থাকতে পারে প্যাসেজের মধ্যে। অনেক সময় রাইট ফর্ম অফ ভার্বসে যতই রুলস পড়াই না কেন, আমি যতই নিয়ম পড়াই না কেন, বোঝানো যায় না যে কেন এখানে আমি কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, কেন এখানে আমি পাস্ট টেন্স ইউজ করব। যদি আমরা বলেছি ক্লাসে যে হ্যাঁ, লাস্ট জাতীয় কোনো ওয়ার্ড দেখলেই, কিংবা আগো জাতীয় কোনো ওয়ার্ড দেখলে, কিংবা ওয়ান্স জাতীয় কোনো ওয়ার্ড দেখলে বাক্যে তুমি পাস্ট ইনডিফিনিট ইউজ করে দিবা, বলে ফেলেছি, কিন্তু তারপরও কখনো কখনো কন্টিনিউয়াস ইউজ করতে হয়, কখনো কখনো পারফেক্ট টেন্স ইউজ করতে হয়। সো এই ইউজগুলো কিভাবে হবে, কখন হবে, সেটা বুঝে নেয়া, সেটা প্যাসেজ থেকে ধরে নেয়া, এই কাজটা সাধারণত রুলসের মাধ্যমে বোঝানো যায় না। সো এই শিটটা, যে শিটটা অলরেডি গ্রুপে আপলোড করা আছে, সেটা বেস্ট। ওকে, সো তোমরা এখানে যে 9টা প্যাসেজ আছে, এই 9টা প্যাসেজ যদি ভালো মতো বুঝে প্র্যাকটিস করতে পারো, তাহলে আমার মনে হয় এতদিন ধরে রাইট ফর্ম অফ ভার্বসের যে রুলসগুলো আমরা পড়েছি, 6টা ক্লাস হয়ে গেছে রাইট ফর্ম অফ ভার্বসের উপর, এবং 6 নম্বর ক্লাসে আমি বলেছিলাম যে যত রুলস আছে, মোটামুটি রুলস তো 160টা আছে, 107, আমরা মনে হয় 30টা না 32টার মতো নিয়ম পড়েছি, যেগুলো আমার এইচএসসি এক্সামের জন্য লাগবে। এইচএসসি এক্সামের জন্য এর চাইতে বেশি কোনো রুলসের দরকার হয় না। সো তারপরও বলেছিলাম যদি কোনো রুলস মিস করে থাকি আমাকে কমেন্ট সেকশনে জানিও, এবং নাই তেমন কোনো রিপ্লাই রেসপন্স নাই। সো আমার মনে হয় এই প্র্যাকটিসের মাধ্যমে তুমি আর একটু এগিয়ে যেতে পারো। ওকে, যেহেতু একদম উই আর ভেরি ক্লোজ টু এক্সাম না, সো যথেষ্ট। এবার রাইট ফর্ম অফ ভার্বসের রুলসগুলো শেষ, এই শিটটা যেটা অলরেডি গ্রুপে আপলোড করা আছে, সেই শিটটার মাধ্যমে আমরা প্র্যাকটিসটা করব। সো তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে, যদি তোমার কাছে এখনও শিটটা না থাকে, না থাকারই কথা, বিকজ আমি এটা গ্রুপে আপলোড করা আছে, তুমি হয়তো খেয়ালও করো না, তুমি হয়তো ঠিক ক্লাসের টাইমেই ঢুকলা গ্রুপে। সো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে কি, ভিডিওটাকে পজ করে, এই মুহূর্তে ভিডিওটাকে পজ করে তুমি একটু শিটটাকে দেখে নাও, শিটটাকে কোথাও একটা স্ক্রিনশট তুলে নিয়ে রাখো, বা কোনো একটা ব্যবস্থা করে রাখো, যাতে আমি যখন এখন আনসারগুলো বলবো তুমি সাথে সাথে মিলাতে পারো, প্যাসেজটার সাথে সাথে মিলাতে পারো। অর ইউ ক্যান ডু অ্যানাদার থিং, আমাদের ক্লাসগুলো তো 1টা পর্যন্ত থাকবে, এই যে 9টায় আপলোড করা হলো 1টা পর্যন্ত থাকবে। তুমি যদি সিরিয়াস টাইপের স্টুডেন্ট হও, সিনসিয়ার স্টুডেন্ট হও, তুমি এই যে ক্লাসটা শুরু করলা 9টায় বা 9:30টায় তুমি ক্লাসটা শুরু করেছো, তুমি 1 ঘন্টা সময় নিয়ে ভিডিওটা পজ করে দাও, 1 ঘন্টা সময় নিয়ে ভিডিওটা পজ, আর ভিডিওটা পজ করে এই যে শিটটা তোমার সামনে আছে, এই শিটের ক্লোজ টেস্টগুলোর আনসার তুমি খাতায় তুলে ফেলতে পারো কিনা দেখো।
এবং যেটা পারবা করবা, যেটা পারবে না সেটা ব্ল্যাঙ্ক থেকে যাক। এরপর তুমি করতে পারো কি, আবার ভিডিওটা অন করো, কারণ আমাদের ভিডিওটা 4 ঘন্টা থাকছে, 9টা থেকে 1টা 4 ঘন্টা থাকছে। তাহলে 1 ঘন্টা তুমি শীটটা করলা, আর করার পর তারপর তুমি আবার আমার ক্লাসটা দেখো আর আনসারগুলো মেলাও। তখন দেখবা তুমি তোমার ফল্ট খুঁজে পাচ্ছ। হ্যাঁ, আমি এই জায়গায় তো এভাবে ভাবি নাই, তাহলে এটা কিভাবে এরকম হবে, বুঝতে পারছো? এই শীটটা অনেক ভালো, এই শীটটা অনেক ভালো, কারণ এখানে তুমি দেখবা একই প্যাসেজের মধ্যে প্রেজেন্ট পাস্ট সবগুলো কেমন জানি মিক্স আপ হয়ে আছে। এখন কখন প্রেজেন্টে যাব, কখন পাস্টে যাব, এখানে প্র্যাকটিসটা হবে। ওকে, সো লেটস স্টার্ট দ্য প্র্যাকটিস। কি বলছে? নাম্বার 1, ডিয়ার নানু। একটা জিনিস একটু বলে রাখি, এটা তোমার জন্য পরামর্শ, যে যখনই তুমি রাইট ফর্ম অফ ভার্বস আনসার করতে যাবে, তুমি চেষ্টা করবে প্যাসেজটাকে সম্পূর্ণ নিজের মতো করে নিয়ে ফেলতে। মানে প্যাসেজটা তুমি লিখছো, এবার তুমি লিখলে এই প্যাসেজের কোন জায়গায় ভার্বের কোন ফর্মটা বসাতে, তুমি সেটা নিজের মতো করে চিন্তা করে বসাও। কোন ওয়ার্ডটা কী ইন্ডিকেট করছে দেখার দরকার নেই, তুমি নিজে হলে এই জায়গায় কী বসাতা, তুমি নিজে যদি এই কথাটা বলতে তুমি কি বলতে, সেটা যদি তুমি আত্মস্থ করতে পারো, তাহলে এই প্যাসেজগুলো বা রাইট ফর্ম অফ ভার্বস যথেষ্ট সহজ। ডিয়ার নানু, তাহলে নান্নুকে কেউ একজন চিঠি পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে? আজাদ। সো তুমি চিন্তা করো যে তুমি আজাদ, এবার তুমি নান্নুর কাছে এই চিঠিটা পাঠাচ্ছ, তাহলে তোমার ভাষাটা কি হবে এবং তোমার কোন টেন্সটা ইউজ করতে হবে, লেটস সি। আর এখানে প্রত্যেকটা গ্যাপ যখন আমরা আনসার করব, প্রত্যেকটা গ্যাপের সাথে রিলেটেড রুলগুলো একবার করে করে মনে করিয়ে দিব, যে রুলসগুলো আমরা অলরেডি শেষ করে এসেছি আমাদের 6টা ক্লাসে। I am very glad to dash your letter. I am very glad to dash your letter. তাহলে টু আছে, টু এর পর ভার্বের কোন ফর্ম বসাতে হয়? আমরা প্রেপোজিশনে একটা নিয়ম শিখেছিলাম যে পৃথিবীতে যত প্রেপোজিশনস আছে সবগুলোর পর ভার্বের সাথে আইএনজি। আই এম ফন্ড অফ রিডিং, এরকম একটা এক্সাম্পল দেখেছিলাম হয়তো, কেমন? আই অ্যাম ফন্ড অফ রিডিং, তাহলে অফ আছে, তাই ভার্বের সাথে আমি আইএনজি করে দিলাম। এখন রিডিংটা কি নাউন ফর্মে আছে না কোন ফর্মে আছে চিন্তা করার দরকার নাই, আমি রাইট ফর্ম অফ ভার্বস করছি, আমি শুধু ভার্বের ফর্মটা বসাতে পারলেই হয়ে গেল। তাহলে পৃথিবীতে যত প্রেপোজিশন আছে সব প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি, কিন্তু টু একমাত্র প্রেপোজিশন যেটা পর ভার্বের বেস ফর্ম বসাতে হয়, ভার্বের বেস ফর্ম। তবে হ্যাঁ, আমরা আরও 4টা টু দেখেছিলাম, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ভার্ব প্লাস ইউজ টু, অ্যাকাস্টম টু, 4টা টু দেখেছিলাম যেখানে টু এর পর ভার্বের সাথেও আইএনজি যোগ করতে হয়। কিন্তু গ্ল্যাড টু তো আর ওই 4টা গ্রুপে পড়েনি, তাহলে এখানে টু এর পর ভার্বের কোন ফর্মটা ইউজ করবা? বেস ফর্ম, রিসিভ। দ্যাট মিনস যেটা আছে ব্র্যাকেটে ওইটাই বসিয়ে দিব। আই অ্যাম ভ্যারি গ্ল্যাড টু রিসিভ ইয়োর লেটার। ওকে, লাস্ট ইয়ার এই জায়গাটা খেয়াল কর, লাস্ট ইয়ার বলেছে, গত বছর। তাহলে যেহেতু গত বছরের কথায় চলে গেছে, এটা কি বর্তমানকাল নাকি অতীতকাল? অবশ্যই পাস্ট। তাহলে লাস্ট ইয়ার আই ভিজিটেড হয়ে যাবে, পাস্ট টেন্স, ইডি যুক্ত হয়ে যাবে। লাস্ট ইয়ার আই ভিজিটেড চিটাগাং উইথ মাই এল্ডার ব্রাদার। আমি আমার বড় ভাইয়ের সাথে চিটাগাং ভিজিট করেছিলাম। হু ড্যাশ দেয়ার অ্যাট দ্যাট টাইম। তাহলে গত বছর আমি আমার ভাইয়ের সাথে চট্টগ্রাম ভিজিট করেছিলাম, যিনি সেই সময় অ্যাট দ্যাট টাইম, সেই সময় সেখানে চাকরি করেছিলেন নাকি করছিলেন? খেয়াল কর টেন্সটা, চাকরি করেছিলেন। গত বছর আমি চট্টগ্রামে গিয়েছিলাম আমার ভাইয়ের কাছে, যিনি সেই সময় অ্যাট দ্যাট টাইম, সেই সময় সেখানে চাকরি করেছিলেন নাকি করছিলেন? তাহলে আমার গত বছর আমার ভাই চট্টগ্রামে চাকরি করছিল, আর আমি তখন তার সাথে দেখা করতে গিয়েছিলাম। চাকরি করছিল, দ্যাট মিনস পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে সি এর পরেও যে গ্যাপটা আছে, এখানে তোমাকে কি বসাতে হবে? কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস টেন্স মানে কি? ওয়াজ বা ওয়ের সাথে, পাস্ট কন্টিনিউয়াসের কথা বলছি, ওয়াজ বা ওয়ের সাথে ভার্বের আইএনজি। তাহলে উইথ মাই এল্ডার ব্রাদার হু ওয়াজ সার্ভিং দেয়ার অ্যাট দ্যাট টাইম। আচ্ছা, এখন তুমি বলতে পারো স্যার যদি আমি এখানে হু সার্ভড দিয়ে দিই। হ্যাঁ, গত বছর আমি আমার ভাইয়ের কাছে গিয়েছিলাম চট্টগ্রামে, যিনি সেখানে চাকরি করেছিলেন, যিনি সেখানে তখন চাকরি করেছিলেন। হ্যাঁ, তিনি চাকরি করেছিলেন হয়, কিন্তু তার চাইতেও অ্যাপ্রোপ্রিয়েট হয় কোনটা? যিনি তখন চাকরি করছিলেন। কারণ আমি যখন গিয়েছিলাম তখন আমার ভাইয়ের কাজটা কী ছিল? চলমান, তিনি তখন চাকরিতে ছিলেন, তারটা চলমান ছিল বলে হু ওয়াজ সার্ভিং বলছি আমরা, কেমন? তাহলে হু ওয়াজ সার্ভিং দেয়ার, SERVING না, হু ওয়াজ সার্ভিং দেয়ার অ্যাট দ্যাট টাইম। I dash to see the মাজার of বাইজিদ বুস্তামি। আমি বাইজিদ বুস্তামির মাজারটা
দেখতে যাচ্ছিলাম নাকি দেখতে গিয়েছিলাম, গত বছরের কথা, তাহলে গিয়েছিলাম পাস্ট ইনডিফিনিট, ভার্বের পাস্ট ফর্মটা ইউজ কর। আই ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম। আই ওয়েন্ট টু সি দ্য মাজার অফ বাইজিদ বোস্তামি। আচ্ছা গেল, আমি বাইজিদ বোস্তামির মাজারটা দেখতে গিয়েছিলাম, পাস্ট টেন্স। পরেরটা দেখ, দেয়ার ড্যাশ মেনি বিগ টর্টয়েসেস। এবার এই লাইনটা নিয়ে একটা ঝামেলা হবে। কি বলছে? দেয়ার বিভার মেনি বিগ টর্টয়েসেস। আচ্ছা, তাহলে আমি বাইজিদ বোস্তামির মাজার দেখতে গিয়েছিলাম, পাস্ট টেন্স, পাস্ট টেন্স। এবার সেখানে অনেকগুলো বড় বড় কচ্ছপ, টর্টয়েস, ওকে, কচ্ছপ ছিল, তুমি বলতে পারো ছিল। তাহলে ছিল বললে আমরা এখানে ওয়্যার বসিয়ে দিতে পারি। এখানে নিয়মটা কি, দেয়ারের পরে আমি সিঙ্গুলার বসাবো নাকি প্লুরাল বসাবো, সিঙ্গুলার বসাবো না প্লুরাল বসাবো, সেটা নির্ধারণ করে দিচ্ছে পরের শব্দটা। এখন যদি আমি এখানে এ দিতাম, দেয়ার ড্যাশ আ বিগ টর্টয়েস, আ বিগ একটা দিতাম, তাহলে এখানে হয়তো ওয়াজ বলতাম। কিন্তু যেহেতু মেনি আছে, তাই দেয়ারের পর এখানে কি চলে আসলো, ওয়্যার, মানে প্লুরাল আসলো। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এখানে কি ওয়্যার দিব নাকি আর দিব? কারণ দেয়ার ওয়্যার মেনি বিগ টর্টয়েসেস মানে হচ্ছে তখন সেখানে অনেক বড় বড় কচ্ছপ ছিল, আর অনেক বড় বড় কচ্ছপ ছিল মানে হচ্ছে এখন আর নাই। কিন্তু তুমি যদি বাইজিদ বোস্তামির মাজারে এখনও যাও, ইভেন কালকেও যাও, তাহলেও তুমি দেখবা ওখানে কিন্তু পুকুরটাতে বড় বড় কচ্ছপ আছে, এবং তুমি যদি মুড়ি বা ওরকম খাবারগুলো দাও তাহলে কচ্ছপগুলো এসে খায়। তাহলে আমি পাস্ট টেন্স এখানে দিতে পারবো না, কারণ যদি পাস্ট টেন্স দিই তার মানে হবে যে তখন ছিল এখন নাই। কিন্তু যেহেতু কচ্ছপগুলো এখনও আছে, তাই আমাকে এবার কোন টেন্স ইউজ করতে হলো, প্রেজেন্ট। এই হচ্ছে এই চিঠিটার বৈশিষ্ট্য। তুমি আগের সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট করেছো, পরের সেন্টেন্সে তুমি কোথায় চলে আসছো দেখো, প্রেজেন্ট ইনডিফিনিটে। এই যে ভ্যারিয়েশনটা, অনেক সময় অনেক টিচার বলেন বা অনেকে বুদ্ধি দেয় যে হাড়ির ভাত একটা টিপলে বাকি সবগুলো ভাতের খবর পাওয়া যায়, এবং সেজন্য তুমি রাইট ফর্ম অফ ভার্বসের প্যাসেজের একটা ওয়ার্ড দেখলে মোটামুটি বাকি সবগুলো ওয়ার্ড সম্পর্কে, টেন্স সম্পর্কে আন্দাজ করে ফেলতে পারবা। এটা কখনো কখনো ভুল হয়। যেমন তুমি এখনই দেখতে পাচ্ছ, আমরা অলরেডি বি নাম্বার গ্যাপ, অলরেডি সি নাম্বার গ্যাপ, অলরেডি ডি নাম্বার, বি সি ডি তিনোটাতে আমরা পাস্ট টেন্স ইউজ করেছি। হ্যাঁ, একটাতে পাস্ট কন্টিনিউয়াস ইউজ করছি, কিন্তু এই ই নাম্বারে গিয়ে আমাকে কোথায় চলে আসতে হলো, প্রেজেন্ট টেন্স। এখন এই যে প্রেজেন্ট এবং পাস্ট টেন্স চলে আসতে পারে এক প্যাসেজের ভেতর, এই জিনিসটা কোত্থেকে আসবে? এই জিনিসটা তোকে কোনো রুলসে আমি শেখাতে পারবো না, কোনো নিয়ম দিয়ে। হ্যাঁ, আমরা নিয়ম দেখেছি, সোদের থাকলে এরকম হবে, আফটার থাকলে এরকম হবে, বিফোর থাকলে এরকম হবে, ওয়াইল থাকলে এরকম হবে, এগুলো দেখেছি। কিন্তু একই প্যাসেজে যে 2-3 ধরনের টেন্স কাজ করতে পারে, সেটা তো আর রুলসের মাধ্যমে পড়ানো যায় না। তখন কি করতে হয়, এই ধরনের প্র্যাকটিসগুলো শেখাবে আমাকে। সো দেয়ার আর মেনি বিগ টর্টয়েসেস। আর দিচ্ছি কেন, আর দিলাম কারণ টর্টয়েসগুলো এখনও আছে। হ্যাঁ, টর্টয়েসগুলো যদি গত বছরই সবগুলো যদি মারা যেত, এখন যদি আর কোনো টর্টয়েস সেখানে না থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ, there were. So there are, A-R-E, there are many big tortoises. They are, দেখ ওরাও কিন্তু প্রেজেন্ট টেন্স ইউজ করছে। They are very beautiful too, আবার টু আসছে, টু এর পর ভার্বের বেস ফর্ম, তাহলে লুক যেটা আছে সেটাই বসে যাবে। They are very beautiful to look at, সেগুলো দেখতে ছিল, দেখতে খুব সুন্দর ছিল না, দেখতে খুব সুন্দর। I dash them মুড়ি and biscuits. এবার আমি সেই কচ্ছপগুলোকে মুড়ি এবং বিস্কিট দি, প্রেজেন্ট টেন্স, দিব ফিউচার টেন্স, নাকি দিয়েছিলাম পাস্ট টেন্স? কারণ তুমি গত বছর গিয়েছিলে চট্টগ্রামে, এবং গত বছর সেই বাইজিদ বোস্তামির মাজারে গিয়ে সেই কচ্ছপগুলোকে মুড়ি আর বিস্কিট দিয়েছিলে গত বছর, এখন তো না। তাহলে এটা কি হয়ে যাবে, পাস্ট টেন্স। তাহলে একবার কি চলে আসুক, আই গেভ, GAVE। তাহলে দেখ, আগের দুইটা সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে দিলি, পরের সেন্টেন্সটা আবার কোথায় চলে গেল, পাস্ট টেন্স। এই হচ্ছে খেলা। I gave them মুড়ি and biscuits after dash my visit there. খেয়াল কর, আফটার প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশনের পর কী করতে হয়, ভার্বের সাথে আইএনজি। তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে এবার কী করে দাও, আইএনজি। আফটার পেইং মাই ভিজিট দেয়ার, সেখানে আমার ভ্রমণটা শেষ করার পর, আই ড্যাশ টু পতেঙ্গা, আমি পতেঙ্গা গিয়েছিলাম, গত বছরের ঘটনা, তাহলে পাস্ট টেন্স। আই ওয়েন্ট, গোটাকে ওয়েন্ট কর, আই ওয়েন্ট টু পতেঙ্গা। I saw that some ships were dash unloaded. এবার দেখ,
দে ওয়ার রাইটিং আ লেটার, দে ওয়ার রাইটিং আ লেটার, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবং এটা অ্যাক্টিভে আছে। কীভাবে অ্যাক্টিভে আছে বুঝলাম, এই দেই তো কাজটা করছে, রাইটের কাজটা তো দেই করছে, সাবজেক্টের কাজটা করছে, তাহলে এটা অ্যাক্টিভ। এবার এইটাকে যখন আমরা প্যাসিভ করি তখন কীরকম হয় দেখ, আ লেটার ওয়াজ বিং রিটেন, a letter was being written by them. তাহলে এবার খেয়াল কর, a letter অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়েছি, একটা টু বি ভার্ব দিয়েছি, সাথে বিং কারণ কন্টিনিউয়াস টেন্স, সাথে ভার্বের থার্ড ফর্ম মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে, বাই দ্যাম আছে। তাহলে যখনই আমি দেখছি যে সেন্টেন্সটা প্যাসিভে আছে এবং সেটা কোনো একটা কন্টিনিউয়াস টেন্সের কন্টিনিউয়াস টেন্সওয়ালা সেন্টেন্সের প্যাসিভ, তখন আমাকে তিনটে জিনিস আনতে হয়। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আনতে হচ্ছে, একটা হচ্ছে বিইং আনতে হচ্ছে, সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল আনতে হচ্ছে। এবার এই সেন্টেন্সটাতে খেয়াল কর, আই স দ্যাট, ঠিক আছে, সাম শিপস, কিছু জাহাজ ওয়ার আনলোডেড, জাহাজ কি নিজে নিজে আনলোডেড হতে পারে? আনলোডেড মানে হচ্ছে মাল খালাস করা বা জিনিসপত্র নামানো, জাহাজে করে যে পণ্যটা এসেছে সে পণ্যগুলো নামানো। ওকে, এটা হচ্ছে আনলোড করা। এবার তুমি দেখো জাহাজ তো নিজে নিজে আনলোড হতে পারে না, কারো দ্বারা হচ্ছে, দ্যাট মিনস এটা প্যাসিভ। এক, দ্বিতীয় প্যাসিভ এবং তারা এই ওয়াজের জায়গায় ওয়্যার দিয়ে রেখেছে, সাথে আনলোডেডও দিয়েছে, ওয়্যার আনলোডেড, তাহলে মাঝখানে কোন জিনিসটা রয়ে গেল? বিং। একে তো সাবজেক্ট আছে, তবে এই সাবজেক্টটা কাজ করছে না, শিপস তো আর নিজে আনলোড হতে পারে না, তাহলে এটা প্যাসিভ। এবার প্যাসিভ যেহেতু হয়েছে তাহলে ওয়্যার আনলোডেড হয়ে যেতে পারতো, ওয়্যার আনলোডেড, শিপস নিজে নিজে আনলোড হয় না, ওয়্যার আনলোডেড। কিন্তু তারা যখন বলছে ওয়্যার এবং আনলোডেড দুইটাই দিয়ে দিয়েছে, সাথে মাঝখানে আরেকটা জিনিস দিতে বলছে, এই আরেকটা জিনিস তাহলে আর কী হতে পারে? টু বি ভার্ব আর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল, যদি মাঝখানে আরেকটা ভার্ব দেয় তাহলে সেই ভার্বটা কী হয়? বিং। তাহলে এবার এখানে কি চলে আসবে? I saw that some ships were being, B-E-I-N-G, being unloaded and some were going to be. এই নিয়মটা পড়িয়েছি কিনা আমার মনে নেই, 6টা ক্লাসের মধ্যে এই নিয়মটা ছিল কিনা আমার মনে নেই। যদি থাকে তাহলে আবার রিভিশন হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে নতুন করে শেখা হবে। তোমাকে 3টা পরিবারের সাথে পরিচয় করিয়ে দিই। একটা হচ্ছে বি পরিবার, একটা হচ্ছে গ্যাট পরিবার, আরেকটা হচ্ছে হ্যাপ পরিবার। বি পরিবার, গ্যাট পরিবার, হ্যাপ পরিবার। এবার বি পরিবারে আর কে কে আছেন? বি পরিবারে আরও 2 জন সদস্য আছেন, একটা হচ্ছে বি ডাব্লিউ এন বিন, আরেকটা হচ্ছে BEING, 3 জন। গ্যাট পরিবারও সদস্য আছেন আরও 2 জন, গেট, গট, গেটিং। হ্যাভ পরিবারে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং আরেকটা পাবি হ্যাভিং। ওকে, তাহলে এই 3 পরিবারটাকে একটু জেনে রাখলাম, বি পরিবার, গেট পরিবার, হ্যাভ পরিবার। ওকে, তাহলে বি বিন বিং, গেট গট গেটিং, হ্যাভ এস হ্যাড হ্যাভিং। ওকে, 3 পরিবার একটু মনে করি, মুখস্থ করে ফেলি। বি বিন বিং, গেট গট গেটিং, হ্যাভ এস হ্যাড হ্যাভিং। আবার বি বিন বিং, গেট গট গেটিং, হ্যাভ এস হ্যাড হ্যাভিং। আরেকবার বি বিন বিং, গেট গট গেটিং, হ্যাভ এস হ্যাড হ্যাভিং। মুখস্থ হয়ে গেল। এবার এই 3 পরিবারের 3 জন, 6 জন, 6 4 10 জন সদস্য, কেমন? এই 10 জন সদস্যের যে কোনো একজন, এই 10 জন সদস্যের যে কোনো একজন যদি সেন্টেন্সে থাকে এবং তারপর যদি তোমাকে ভার্ব বসাতে দেয়, তাহলে অবশ্যই এদের পর, এই 3 পরিবারের যে কোনোটার পর V3 বসাতে হয়। V3 একটা এক্সাম্পল দিই। The work has been, তোমাকে একটা ভার্ব দিয়ে দিল ডু। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডু, তাহলে তুমি এখানে বিন দেখেছো না, এই পরিবার না, তাহলে অবশ্যই কী করে দিবা? ডান। অথবা দ্য ওয়ার্ক ওয়াজ বিন, আবার সেই ডু, তাহলে এখানেও তুমি কি বসাবা? আবার সেই ডান।
অথবা আই হ্যাভ ইট ডান বাই ইউ, আই হ্যাভ ইট ডান বাই ইউ। মোদ্দা কথা হচ্ছে এই 10 সদস্যের যে কোনো একজন থাকলে তুমি তারপরে ভার্বের কোন ফর্মটা বসাবা, V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা শর্টকাট থিওরি। তবে এই ভদ্রলোক আবার দুই কথার মানুষ, উনি এক কথার মানুষ না, দুই কথার মানুষ, অর্থাৎ উনি ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন আচরণ করেন। তাহলে এবার এই ভদ্রলোককে একটু আলাদা করে মনে রাখবো। ইনি ছাড়া বাকি সবাই একই কাজ করবে, বাকি সবাই ভার্বের পাস্ট পার্টিসিপল নিবে, কিন্তু এই ভদ্রলোক একটু ভিন্ন কাজ করেন। তাহলে এবার এই ভদ্রলোকের জন্য দুইটা এক্সাম্পল দেখি। যেমন ধরো যদি এরকম একটা সেন্টেন্স দিই, আই হ্যাভ বিন, তোমাকে ব্র্যাকেটে দিলাম রাইট আ লেটার, এটা একটা দিলাম। আবার আরেকটা দিলাম, দ্য লেটার্স হ্যাভ বিন রাইট। দুইটাতেই খেয়াল করো আমি বিনের পর ভার্ব বসাতে যাচ্ছি, কেমন? আচ্ছা, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো উইচ সেন্টেন্স ইজ ইন অ্যাক্টিভ অ্যান্ড উইচ সেন্টেন্স ইজ ইন প্যাসিভ ভয়েস। কোনটা অ্যাক্টিভ আছে কোনটা প্যাসিভ আছে। হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ বুঝবো কীভাবে? খুব সহজ। সাবজেক্টটাকে দেখবা, ভার্বটাকে দেখবা, সাবজেক্ট এবং ভার্ব। এখানে ভার্ব কি? রাইট। সাবজেক্ট কি? আই। তাহলে চিঠি লেখার ক্ষমতা সাবজেক্টের আছে কি না? আই চাইলে চিঠি লিখতে পারে কি না? ইয়েস, আই চাইলে চিঠি লিখতে পারে। মানে তো আমি চাইলে চিঠি লিখতে পারি। তাহলে সাবজেক্টটা কাজটা করতে পারে, আর সাবজেক্ট যখন কাজ করতে পারে তখন সেটা হয় অ্যাক্টিভ। এবার দ্বিতীয় সেন্টেন্স, সাবজেক্ট কাকে দিয়েছি? দ্য লেটার্স। ভার্ব কি দিয়েছি? রাইট। এবার লেটার্স কি নিজে কি লিখতে পারে? না, চিঠি কখনো নিজে লেখা হয় না, কারো দ্বারা লেখা হয়। তাহলে এই সাবজেক্টটা এই কাজটা করতে পারে না। যখন সাবজেক্ট কাজটা করতে পারবে না তখন সেটা হয়ে যায় প্যাসিভ। অ্যাক্টিভ প্যাসিভ শর্টকাটে বুঝে না। এমনি তো ভয়েস চেঞ্জ বুঝতে গেলে অনেক ইলাবোরেট আলোচনা লাগে, আমি শুধু তোমাকে একটু শর্টকাট বুঝিয়ে দিলাম। সাবজেক্ট কাজ করলে অ্যাক্টিভ, সাবজেক্ট কাজ না করলে প্যাসিভ। এটা বুঝেছি তো? ওকে, ডান। এবার যখন সেন্টেন্সটা অ্যাক্টিভে থাকে, যেমন এই সেন্টেন্সটা কেমন? অ্যাক্টিভে থাকলে বিনের পর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। অ্যাক্টিভে থাকলে বিনের পর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আর যদি প্যাসিভে থাকে তখন বিনের পর ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হয়। তাহলে স্যার বি পরিবার, গ্যাট পরিবার, হ্যাভ পরিবার, সব পরিবার, এই 3 পরিবারের যে 10 সদস্য আছে, 10 সদস্যের 9 সদস্যের পরই আমি ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। গ্যাট বলো, গড বলো, গ্যাটিং বলো, এই তিনটার পর কোনো ভার্ব বসাতে গেলে অবশ্যই সেটা কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এদের পর অবশ্যই পাস্ট পার্টিসিপল। বি, বিন, বিং, তিনটার পর অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল। তবে এই বিনের পর কখনো ভার্বের সাথে আইএনজিও হতে পারে। কখন আইএনজি হবে? যদি দেখি যে সাবজেক্টটা কাজ করছে তখন আইএনজি, আর যদি সাবজেক্টটা কাজ না করে তখন আবার সেই ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে 3 পরিবারটা মনে করে ফেলি একবার। বি পরিবার, গ্যাট পরিবার, হ্যাভ পরিবার। আবার বলো, বি পরিবার, গ্যাট পরিবার, হ্যাভ পরিবার। আবার বলো, বি পরিবার, গ্যাট পরিবার, হ্যাভ পরিবার। 3 পরিবার গেল। এবার সদস্যগুলো, বি, বিন, বিং, গ্যাট, গট, গ্যাডিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। বি, বিন, বিং, গ্যাট, গট, গ্যাডিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। বি, বিন, বিং, গ্যাট, গট, গ্যাডিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। এরকম যদি তুমি তাড়াতাড়ি করে একটা রিদমে রেখে মুখস্থ করো তাহলে দেখবা জিন্দেগিতে ভুলবা না এটা। ওকে, তাহলে 3 পরিবার শিখলাম, সাথে 10 সদস্যের সাথে পরিচিত হলাম। 10 সদস্যের মধ্যে 9 সদস্য সহজ সরল, তারা এক কথার মানুষ, তারা সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল নেবে। শুধু একজন আছে যিনি কখনো একটু ব্যতিক্রমী হয়ে যান, তিনি সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল নেন, কিন্তু যখন দেখেন যে সাবজেক্ট কাজ করছে তখন এটা কোথায় চলে যায়? ভার্বের সাথে আইএনজিতে। ওকে, আচ্ছা, তাহলে এই পরিবারটা জেনে রাখলাম। এখন আমাদের এখানে যে সেন্টেন্সটা দিয়েছে সেটা দেখি। অ্যান্ড সাম were going to be প্রথম পরিবার, যেহেতু বি আছে ভার্বে কোন ফর্ম দিতে হবে? পাস্ট পার্টিসিপল। তাহলে লোডেড, ইডি যোগ করে দাও, ইডি, লোডেড। সাম were going to be loaded. I did never ড্যাশ। এখন আই নেভার স দিতে পারতো, আই নেভার স, আমি কখনো এটা এরকম দেখিনি। এই যে আই নেভার স দেখিনি, সেই সেন্টেন্সটাকেই তারা ঘুরিয়ে কি দিল? আই ডিড নেভার।
পাস্ট টেন্সে দিয়েছে। আর ডু ডিড ডাজ যদি একবার বাক্যে বসে, তাদের পর তুমি যখন ভার্ব বসাতে যাবা অবশ্যই ভার্বের বেস ফর্ম। ডু ইউ ওয়ান্ট নাকি ডু ইউ ওয়ান্টেড হয় না, ডু ইউ গোয়িং হয় না, ডু ইউ গো। অথবা যদি পাস্ট টেন্সে বলো ডিড ইউ গো, তুমি কখনো বলতে পারবে না ডিড ইউ ওয়েন্ট, না হতে পারবে না, দুইটা পাস্ট টেন্স একসাথে হবে না। তাহলে ডিড বা ডু বা ডাস থাকলে সেন্টেন্সে যদি ইউজ করি এদের পর অবশ্যই ভার্বের বেস ফর্ম। আই ডিড নট গো, হি ডাজ নট কাম, তাহলে গো কাম, এই যে ডিড নট ডাজ নট বলেছো এদের পর অবশ্যই ভার্বের কোন ফর্মটা ইউজ করতে হয়েছে, বেস ফর্ম। এখানেও সেম, আই ডিড নেভার সি, এস ডাবল ই সিটাই রাখো, স হবে না। সো আই ডিড নেভার সি সাচ এ বিউটিফুল সিনারি ইন মাই, এই মায়ের পরের ঘটনাটা একটু দেখ। মাইটা কোন ধরনের প্রোনাউন তুমি কি জানো? মাই কোন ধরনের প্রোনাউন? এখানে একটা ছোটোখাটো নিয়ম দেখাতে হয়, যেটা রাইট ফর্ম অফ ভার্বসের নিয়ম না, কিন্তু জেনে রাখতে হয়। ওকে, দেখো আই, এই আই প্রোনাউনটাকে আরও দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে মাই, একটা হচ্ছে মি। ওকে, এখন কোনটাকে কী নামে ডাকা হয়? যেমন ধরো আই স ইউ, একটা সেন্টেন্স দিলাম। ওকে, নাম্বার 2, হি স মি দিলাম আরেকটা। নাম্বার 3, মাই পেন হ্যাজ বিন স্টোলেন। ওকে, তাহলে তিনটা সেন্টেন্সে তুমি প্রোনাউনগুলোকে ইউজ করেছো, আই, মি, মাই। গেল এই সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্সে আই স ইউ, আমি তোমাকে দেখেছি। অ্যান্ড আমি তোমাকে দেখেছি, দ্যাট মিনস এই আইটাকে তুমি বাক্যের কী হিসেবে ইউজ করেছো, সাবজেক্ট না অবজেক্ট? অবশ্যই সাবজেক্ট কর্তা, কারণ কে দেখেছে? আমি দেখেছি। তাহলে এই আইটাকে আমরা তখন বলি সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ। গেল। আচ্ছা, হি স মি, হিটা তো সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, মিটা কি? সে আমাকে দেখেছে, সে কাকে দেখেছে? আমাকে। তাহলে কাজটা, দেখার কাজটা কে করেছে? সে। তাহলে সে সাবজেক্ট, আমি কি? আমি তখন হয়ে যাই অবজেক্ট, বাক্যের শেষে বসি অবজেক্ট। তাহলে এই মিটাকে তখন আমরা বলি অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। গেল। এবার আই মাই পেন, এই পেন শব্দের আগে মাই শব্দটা বসে কলমটার মালিককে বোঝাচ্ছে না? কলমটা কার অধীনে আছে? মালিককে না? যেহেতু এই শব্দটা দ্বারা কলমের মালিককে বোঝাচ্ছে, অর্থাৎ কলমটাকে পজেস করছে, POSSESS পজেস করছে, সেটা বোঝাচ্ছে, তাই এই ফর্মটাকে আমরা বলি পসেসিভ ফর্ম, পসেসিভ, POSSESSIVE। তাহলে যে কোনো প্রোনাউনের এরকম তিনটা চেহারা থাকতে পারে, একটা হতে পারে সাবজেক্টিভ ফর্ম, একটা হতে পারে অবজেক্টিভ ফর্ম, একটা হতে পারে পজিটিভ ফর্ম। এখন যদি আমি হি এরটা কল্পনা করি, হি, হি গেল, হি এর আরেকটা ফর্ম হতে পারে HIM, হিম। হি এর আরেকটা ফর্ম হতে পারে HIS, হিস। তাহলে হিটাকে আমরা কি বলবো? সাবজেক্টিভ। হি স ইউ সাবজেক্ট হিসেবে ইউজ করা হচ্ছে, তাহলে হিটা হচ্ছে সাবজেক্টিভ। আই স, তাকে দেখেছি, আই স হিম, আই স হিও হয় না, আই স হিজও হয় না, আই স হিম। যেহেতু হিম বলছো, তখন এই হিমটা হয়ে যায় অবজেক্টিভ, এই হিমটা তখন অবজেক্টিভ ফর্ম হয়ে যায়। আবার এরকম হতে পারে আই স হিজ কার, আই স হিজ কার, স্যার হিজ তো শেষে আছে, আই সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, হিজ কারে, হিজ তো স্যার শেষে আছে। খেয়াল করো, তুমি হিজকে দেখো না, মানে তাকে দেখো নাই, তার গাড়িকে দেখেছো। তাহলে গাড়িটা হচ্ছে অবজেক্ট, সে কিন্তু অবজেক্ট না। গাড়িটা অবজেক্ট, সে অবজেক্ট না, সে গাড়ির মালিক। তখন এই হিজটাকে আমরা কি বলবো? ওই পসেসিভ ফর্ম, হিজটা হয়ে গেল পসেসিভ। এই ফর্মটা জানতে পারলি কিনা দেখ, অর্থাৎ প্রোনাউনের তিনটা ফর্ম থাকে, সে তিনটা ফর্ম আমরা জানছি কিনা। যেটাকে সাবজেক্ট হিসেবে ইউজ করি সেটা সাবজেক্টিভ, যেটাকে অবজেক্ট হিসেবে ইউজ করে সেটা অবজেক্টিভ, আর প্রোনাউনের যে ফর্মটা দিয়ে আমরা মালিকানা বুঝাই, কোনো কিছুর মালিক হওয়া বুঝাই, সেটাকে বলছি পসেসিভ ফর্ম। এখন স্যার এত আলোচনা কেন করলেন? কেন আমাদেরকে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ ফর্ম এগুলো শিখে আমি কি তরাই ফেলবো? হ্যাঁ, তুমি তরিয়ে ফেলবে অনেক কিছু। যেমন ধরো হি, হিস, হিম, এরপর যদি আমি এই নাউনটা ইউজ করি,
এই নাউনটা যদি ইউজ করতে চাই, এবার এই তিনটা থেকে আমি কোনটাকে ইউজ করব? হি অনেস্টি, এটা নাউন, এটা নাউন, এটা নাউন। আচ্ছা এবার বল, হি অনেস্টি, সে সততা, হবে না। হি মসেস অনেস্টি, সে সততা, তাও হচ্ছে না। হিস, এই হিস তার সততা, হিজ অনেস্টি ফ্যাসিনেটেড আস, তার সততা আমাদেরকে মুগ্ধ করেছে, তার সততা। তাহলে তুমি কোন ফর্মটা বসাতে যাচ্ছ হিজের আগে? এই পসেসিভ ফর্মটা বসাতে যাচ্ছ। কেমন, আমি সংক্ষেপে দিলাম পসেসিভ। তাহলে এখান থেকে একটা নিয়ম চলে আসবে যে যখনই তুমি পসেসিভ ফর্মের পর কোনো ওয়ার্ড বসাতে যাচ্ছ, পসেসিভ ফর্মের পর কোনো ওয়ার্ড, অবশ্যই সেই ওয়ার্ডটা কী হতে হবে? নাউন। মাই পেন, চিন্তা কর, মাই পেন, মাই বুক, মাই ক্লাসরুম, মাই কান্ট্রি, এই যে পসেসিভ মাই 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 বলে গেছি, সবগুলোর পর যা বসেছে সবগুলো ছিল নাউন। তাহলে পসেসিভের পর নাউন চলে আসবে। এটা ক্লিয়ার হলাম। এবার আমাদের সেন্টেন্সে কি দিয়েছে দেখ, সেন্টেন্সে বলছে আই ডিড নেভার সি সাচ এ বিউটিফুল সিনারি ইন মাই, মাই আসছে মানে পসেসিভ। তাহলে এবার ভার্বের কোন ফর্মটা বসাবো? ভার্ব বসাতে পারবো না, এবার নাউনে চলে যেতে হবে আমাকে। এবার রিমেম্বারের নাউন কি? রিমেম্বারের নাউন হচ্ছে রিমেম্ব্রেন্স। রিমেম্ব্রেন্স, REMEMBRANCE, এই BRANCE, রিমেম্ব্রেন্স, এটা হচ্ছে রিমেম্বারের নাউন। যেহেতু গ্যাপের আগে মাই আছে, পসেসিভ প্রোনাউন আছে, তাই রিমেম্বারকে আমার কি বানিয়ে দিতে হয়েছে? রিমেম্ব্রেন্স। একটু দেখিস, এগুলো হচ্ছে বাবা শর্টকাট জিনিস, শর্টকাট যেগুলো তুই হয়তো ওই 30টা 35টা 50টা রুলসের মধ্যে পাবি না, যেগুলো হয়তো তোকে প্র্যাকটিস করতে গেলে তখন কাজে আসবে। সো সিনারি ইন মাই রিমেম্ব্রেন্স, ইটটা হবে না, গ্যাপের পরে ইটটা হবে না, ওটা ভুল আসছে। আই অলসো ভিজিটেড মাই কাজিনস হাউস, ভালো করে খেয়াল কর, আমি আমার কাজিনের বাসায় গিয়েছিলাম। ওয়্যার, যেখানে, আই ওয়াজ ড্যাশ, যেখানে আমি ড্যাশ। এবার আমি আমার কাজিনের বাসায় গেছি যেখানে আমাকে এন্টারটেইন মানে হচ্ছে আপ্যায়ন করা, বিনোদন দেয়া বা আপ্যায়ন করা। এখন প্রশ্ন হচ্ছে, তুমি যখন তোমার কাজিনের বাসায় গেছো তখন তুমি তোমার কাজিনকে আপ্যায়ন করেছো নাকি তোমার কাজিন তোমাকে আপ্যায়ন করেছে? আই ওয়াজ, ব্র্যাকেটে ভার্বটা দিল এন্টারটেইনড, এন্টারটেইনড। মনে আছে রাইট ফর্ম ভার্বসের ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে এই যে টু বি ভার্বগুলো ইউজ করি, অক্সিলারি ভার্বগুলো ইউজ করি, এই অক্সিলারি ভার্বগুলো ইউজ করলে এরপর দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে হয় আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব, অথবা আমরা V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাই দিব। এবার আমি গিয়েছি আমার কাজিনের বাসায়, কাজিনের বাসায়, তাহলে আমার কাজিনের বাসায় যাওয়ার পর আমি তাদেরকে আপ্যায়ন করব না, তারা আমাকে, তুমি কারো বাসায় গেলে, তুমি কারো বাসায় গেলে তুমি কি তাদেরকে আপ্যায়ন করো নাকি তারা তোমাকে আপ্যায়ন করে? তারা। তাহলে কখন ভার্বের সাথে আইএনজি হয়? যখন সাবজেক্ট কাজ করে, অর্থাৎ অক্সিলারি ভার্ব বা টু বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি হবে যখন সাবজেক্ট কাজ করে। আর যদি সাবজেক্ট কাজ না করে মানে প্যাসিভ হয়, তখন ভার্বের পাস্ট পার্টিসিপলে চলে আসি। ওকে, সো এটা একটু মনে করাই দিই, এটা অ্যাক্টিভ হলে হয় আর এটা প্যাসিভ হলে হয়। কেমন? প্যাসিভ হলে হয়। তাহলে এবার তুমি যখন তোমার আর কাজিনের বাসায় গেছো তখন তুমি তো এন্টারটেইন করো নাই, তোমাকে এন্টারটেইন করা হয়েছে। তাহলে সাবজেক্টটা কাজটা করছে না, এন্টারটেইনের কাজটা সাবজেক্ট মানে আই করছে না, করছে কাজিনরা। সেক্ষেত্রে কোনটাই চলে যাব? V3। তাহলে এবার কি আসলো? এন্টারটেইনড, আই ওয়াজ এন্টারটেইনড। আর যদি তুমি এন্টারটেইন করতা তাহলে আই ওয়াজ এন্টারটেইনিং দ্যাম, আমি তাদেরকে এন্টারটেইন করেছিলাম। কিন্তু আমার প্যাসেজ তো ওইটা বলছে না, আমি আমার কাজিনদের বাসায় গিয়েছি এবং আমি তাদের দ্বারা আপ্যায়িত হয়েছি। তাহলে আই ওয়াজ এন্টারটেইনড, ইডি। কেমন গেল এটা? I was entertained. ওকে, এরপরের সেন্টেন্সটা একটু বোর্ডে দেখতে হবে। দ্য সান ড্যাশ সেট, আই ড্যাশ টু মাই হাউস। দ্য সান ড্যাশ সেট, ওকে, মানে এই রাইট ফর্ম ভার্বসের সাথে অনেক কিছু রিলেটেড হয়ে যায়। দ্য সান ড্যাশ সেট, তারপর দ্য সান ড্যাশ সেট, আই রিটার্ন, স্পিডে এটা সরে গেছে। আই ব্র্যাকেটে দিল রিটার্ন, আই রিটার্ন টু মাই, আমি হাউস দিয়ে দিলাম। কেমন? ব্রাদার্স হাউস আছে, আমি হাউস দিয়ে দিলাম। এখানে সেটটা না, সরি সরি সরি, এখানে তারা টু ভার্ব দিচ্ছে হ্যাভ, হ্যাভ। ওকে, আচ্ছা, এবার ফার্স্টে দেখে বল
এই সেন্টেন্সটা সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? আমার আমার মনে নাই, অ্যাকচুয়ালি আমার মনে নাই যে ক্লাস 9-10-এ তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করেছো কিনা, বা তোমাদের এসএসসিতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ছিল কিনা। আই হ্যাভ ফরগটেন। যদি থেকে থাকে সেখানে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, কয় প্রকার, কী কী ব্লা 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 ব্লা, এগুলো আলোচনা হওয়ার কথা। আমি ওই ঝামেলায় যাচ্ছি না, কারণ তোমাদের সিলেবাসে ট্রান্সফরমেশন নাই। কেন বাদ দিল আল্লাহ জানে। এটা খুবই প্যাথেটিক একটা বিষয় হয়েছে। ট্রান্সফরমেশনের মতো ইম্পর্টেন্ট জিনিসটা বাদ দেওয়া উচিত হয়নি। সেখানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এই সেন্টেন্সগুলো থাকতো, সেখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই জিনিসগুলো থাকতো, সেখানে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এগুলো থাকতো, সেখানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এগুলো থাকতো। তারা এগুলো কেন বাদ দাও? আচ্ছা বাদ দিয়েছে, বাদ দাও। এনিওয়ে, এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স না, কারণ কমপ্লেক্স সেন্টেন্স হলে একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকে। অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ মানে কি, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। তবে সাবঅর্ডিনেট ক্লজে একটা জিনিস এক্সট্রা থাকে, সেটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। যেমন আই স হিম ওয়েন হি ওয়াজ গোয়িং। এখানে আই স হিম এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর ওয়েন হি ওয়াজ গোয়িং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। এটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা ছাড়াও, ওয়েন হি ওয়াজ গোয়িং ছাড়াও এটা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করে বলতে পারে। আমি যদি এটা নাও লিখতাম, আমি বলতাম আই স হিম। হু স হিম, প্রশ্ন করছে আই স হিম, আমি দেখেছি, আর কিছু বলার দরকার নেই। কিন্তু এই আই স হিম ছাড়া ওয়েন হি ওয়াজ গোয়িং বাক্য কমপ্লিট করতে পারে না। তুমি বাদ দাও, আই স হিম বাদ দাও, ওয়েন হি ওয়াজ গোয়িং, যখন সে যাচ্ছিল, কি হয়েছে, প্রশ্নটা থেকে যাচ্ছে, দ্যাট মিনস বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না। তাই এটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ, এটাকে সাবঅর্ডিনেট ক্লজ, কেউ ডিপেন্ডেন্ট ক্লজও বলে। এখন দেখ, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তাহলে পার্থক্য কি? এই দুইটা ক্লজের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই জায়গাটা, ওয়েন। সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে অবশ্যই একটা ওয়েন থাকবে, মানে রিলেটিভ প্রোনাউন থাকবে। ওয়েন WH কোয়েশ্চেন্সগুলোর মধ্যে অনেকগুলি আছে যেগুলো রিলেটিভ প্রোনাউন, সাথে দ্যাট আছে, রিলেটিভ প্রোনাউন থাকবে। সো এরকম রিলেটিভ প্রোনাউন দেখলে আমরা বুঝবো এখানে সাবঅর্ডিনেট ক্লজ আছে, আর সাবঅর্ডিনেট ক্লজ থাকা মানে হচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা গেল একটা। আবার তোকে যদি আরেকটা সেন্টেন্স দিই, আই স হিম অ্যান্ড হি ওয়াজ গোয়িং। আমি এটা এমনি করে দেখালাম তোমাকে, তুমি যেটা সেন্টেন্সটাকে ঘুরাই দিতে পারতে, হি ওয়াজ গোয়িং অ্যান্ড আই স হিম, এভাবেও করতে পারতে। আমি শুধু তোমাকে দেখাতে চাইছি ক্লজগুলোর অবস্থা কী। এখানে খেয়াল করো, আই স হিম এটা একটা ক্লজ, হি ওয়াজ গোয়িং এটা একটা ক্লজ, কী দ্বারা যুক্ত হলো? অ্যান্ড দ্বারা। এবং সাবজেক্ট ফাইনাইট ভার্ব, তাহলে দুইটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কারণ কোনো রিলেটিভ প্রোনাউন নাই, আর রিলেটিভ প্রোনাউন না থাকার কারণে এটা সাবঅর্ডিনেট ক্লজ হতে পারবে না। আচ্ছা, তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন অ্যান্ড অর বা টিয়েট আদারওয়াইজ অ্যান্ড সো, কী বললাম? অ্যান্ড অর বা টিয়েট আদারওয়াইজ অ্যান্ড সো, অ্যান্ড অর বা টিয়েট আদারওয়াইজ অ্যান্ড সো, অ্যান্ড অর বা টিয়েট আদারওয়াইজ অ্যান্ড সো, এগুলোর কোনো একটা দিয়ে যদি দুইটা প্রিন্সিপাল ক্লজকে জয়েন করা যায়, যুক্ত করা যায়, যেমন অ্যান্ড দিয়ে এখানে যুক্ত করেছি, তখন এই সেন্টেন্সটাকে বলা হচ্ছে কম্পাউন্ড। তাহলে কমপ্লেক্সের বৈশিষ্ট্য কি? রিলেটিভ প্রোনাউন থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। কম্পাউন্ডের বৈশিষ্ট্য কি? অ্যান্ড অর বা টিয়েট আদারওয়াইজ অ্যান্ড সো, কিছু না কিছু একটা থাকবে, কনজাংশন হিসেবে কাজ করবে। গেল। এবার এই দুই ক্যাটেগরি ছাড়া বাকি সব সেন্টেন্সগুলো সাধারণত কী হবে? সিম্পল সেন্টেন্স, সিম্পল। এবার এই দ্য সান ড্যাশ সেড আই রিটার্ন টু মাই হাউস, এখানে কি তোমার কোনো রিলেটিভ প্রোনাউন আছে? নেই, দ্যাট মিনস সাবঅর্ডিনেট ক্লজ নাই, দ্যাট মিনস এটা কমপ্লেক্স সেন্টেন্স নয়। এখানে কি কোনো অ্যান্ড অর বা টিয়েট আদারওয়াইজ অ্যান্ড সো আছে? নেই, দ্যাট মিনস এটা কম্পাউন্ডও নয়। তাহলে যদি কমপ্লেক্সও না হয়, কম্পাউন্ডও না হয়, তাহলে এটা অবশ্যই কী হতে হবে? এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স কী হবে? যেখানে এগুলো কোনোটাই থাকবে না, এবং যেখানে অবশ্যই একটা সাবজেক্ট মাস্ট থাকবে, এবং অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে। খেয়াল করো, একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া দুইটা থাকতে পারবে না। আলোচনার সুবিধার্থে ধরো আমি এখানে বলে দিলাম যে দ্য সান, আমি এটাকে ফাইনাইট ভার্ব হিসেবে বসাচ্ছি হ্যাড, কারণ পাস্ট টেন্স তো না, হ্যাড। আবার আই রিটার্ন, তাহলে এখানেও বসিয়ে দিলাম রিটার্নড। হ্যাড এটাও ফাইনাইট ভার্ব হয়ে গেল, রিটার্ন মানে হ্যাডসেট, হ্যাডসেট এটাও ফাইনাইট ভার্ব হয়ে গেল, রিটার্ন এটাও ফাইনাইট ভার্ব হয়ে গেল। কিন্তু যেহেতু এই সেন্টেন্সটা সিম্পল,
যেহেতু এই সেন্টেন্সটা সিম্পল, তাহলে দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। একটা ফাইনাইট ভার্ব থাকবে, বাকি 1 থেকে 1000টা নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। ফাইনাইট ভার্ব একটা, নন ফাইনাইট ভার্ব একটাও থাকতে পারে, 1000টাও থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে এবার যে দুইটা ভার্ব তুমি বসালে, যেহেতু এটা সিম্পল সেন্টেন্স, তার মধ্যে একটাকে ফাইনাইট রেখে আরেকটাকে নন ফাইনাইট বানাতেই হবে, সমাপিকা রেখে আরেকটাকে অসমাপিকা ক্রিয়া বানাতেই হবে। তাহলে স্যার কোনটাকে সমাপিকা রাখবো, কোনটাকে অসমাপিকা ক্রিয়া বানাবো? হ্যাঁ, যে কাজটা আগে ঘটবে সেটাকে অসমাপিকা ক্রিয়া করবে, আর যে কাজটা পরে ঘটবে সেটাকে সমাপিকা ক্রিয়া বানাবে। আবার বলছি, যখন আমার কাছে দুইটা ভার্ব থাকবে এবং আমি দেখব যে সেন্টেন্সটা সিম্পল, সেই ক্ষেত্রে আমি দুইটা ভার্বের একটা ভার্বকে ফাইনাইট, আরেকটাকে নন ফাইনাইট করব, একটাকে সমাপিকা, একটাকে অসমাপিকা ক্রিয়া বানাবো। এখন কোনটাকে সমাপিকা, কোনটাকে অসমাপিকা ক্রিয়া বানাবো? যে কাজটা আগে ঘটবে সেটাকে অসমাপিকা, আর যে কাজটা পরে ঘটবে সেটাকে সমাপিকা। এবার সূর্য ডোবার পর আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তাহলে এখানে কোন কাজটা আগে ঘটেছে? আগে কি সূর্য ডুবেছে নাকি আগে আমি রওনা দিয়েছি? অবশ্যই আগে সূর্য ডুবেছে, তারপর আমি রওনা দিচ্ছি। তাহলে আমি নন ফাইনাইট বানাবো কোনটাকে? এই ভার্বটাকে। আর সেক্ষেত্রে হ্যাডকে বা হ্যাভকে যদি আমি নন ফাইনাইট বানাতে যাই, তখন এটা কি হয়ে যায়? হ্যাভিং। দ্য সান হ্যাভিং সেট। এবং এই হ্যাভিং সেট, এই পুরো জিনিসটাই হয়ে যায় পারফেক্ট পার্টিসিপল। ওই যে আমরা একদম ফার্স্ট ক্লাসে দেখছিলাম ক্লাসিফিকেশনে, ফাইনাইট ভার্বকে ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, ফাইনাইট, নন ফাইনাইট। নন ফাইনাইটকে আবার 3 ভাগে ভাগ করা যায়, জিরান্ড, পার্টিসিপলস, ইনফিনিটিভ। সেই পার্টিসিপলসকে আবার ভাগ করছিলাম প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এই হচ্ছে সেই পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য সান হ্যাভিং সেট। স্যার এটা বেশ ইম্পর্টেন্ট একটা রুল, বেশ ইম্পর্টেন্ট। প্রায় সময় এরকম একটা সেন্টেন্স থাকে যে তোমাকে দুইটা ভার্বই বসাতে দিয়েছে সিম্পল সেন্টেন্সে, এবার তোমাকে দেখতে হবে কোনটাকে নন ফাইনাইট করছো, কোনটাকে ফাইনাইট করছো। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। আই আবার দিলাম হ্যাভ। আচ্ছা, আই ড্যাশ রিটেন দ্য লেটার গো টু হিজ হাউস। আচ্ছা, এবার খেয়াল কর, এখানে হ্যাভ বসাবো, এখানে গো বসাবো। আমি চিঠিটা লেখার পর তার বাসায় গিয়েছিলাম, এখানে আফটার দিয়ে করা যেত, আমি আফটার দিয়ে না করে আই দিয়ে করছি। ওকে, তাহলে কোন কাজটা আগে ঘটছে? আগে কি চিঠি লিখেছি নাকি আগে আমি বাইরে তার বাসায় গিয়েছি? প্রথমে চিঠি লেখা শেষ করেছি, তারপর বাসায় গিয়েছি না? তাহলে এটাকে নন ফাইনাইট করতে হবে। আই হ্যাভিং রিটেন দ্য লেটার ওয়েন্ট, এটাকে ফাইনাইট করে দিতে হবে তখন, ওয়েন্ট টু হিজ হাউস। মানে পাস্ট টেন্সের একটা ওয়েন্টটাকে তুমি চাইলে ফিউচার টেন্সও দিতে পারতা না, শ্যাল গো টু হিজ হাউস বা উইল গো টু হিজ হাউস, তখন ওটা দিতে পারতা। আমি যেটা তোকে পয়েন্ট দেখাতে চাইছি সেটা হচ্ছে এটা সিম্পল সেন্টেন্স, আর সিম্পল সেন্টেন্সে এটা ফাইনাইট, এটা নন ফাইনাইট হবে। এটা ফাইনাইট হবে কারণ এই কাজটা পরে হচ্ছে, আর এটা নন ফাইনাইট হবে কারণ এটা আগে ঘটছে। আর নন ফাইনাইট করতে গিয়ে হ্যাভের সাথে কি করে দিতে হলো? আইএনজি করে দিতে হলো। এখানে যদি হ্যাভ না থাকে স্যার বি থাকতো, সেন্টেন্স তখন চেঞ্জ হতো, অবশ্যই তখন সেন্টেন্স চেঞ্জ হতো। আমি শুধু বি এর কথা বলছি, যদি বি থাকতো তাহলে এটা বিইং হয়ে যেতে পারতো তখন। ওকে, দ্য ওয়ার্ক বিং ডান, দ্য ওয়ার্ক বিং ডান। সো ওই বিং হতে পারে, হ্যাভিং হতে পারে, নন ফাইনাইট হতে পারে। কেয়ারফুল এই স্ট্রাকচারটা নিয়ে। তাহলে আনসারটা কীরকম হচ্ছে দেখ, দ্য সান হ্যাভিং সেট, সূর্য ডোবার পর, আই রিটার্নড, ইডি পাস্ট ইনডিফিনিট, আর রিটার্ন টু মাই ব্রাদার্স রেসিডেন্স। ইট বিগেন টু রেইন আফটার উই, একটু দাঁড়াই, আফটারের পর একটা উই আছে, যদি উইটা না থাকতো কোনো ঝামেলা হতো না, আফটার রিচিং করে দিতাম, আফটার প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি করে দিতাম, কিন্তু যেহেতু আফটারের পর একটা সাবজেক্ট দিয়ে দিয়েছে, ওকে, হ্যাঁ এটাও বোর্ডে একটু দেখাই, ইট বিগেন টু রেইন। আচ্ছা, কারণ এই জিনিসগুলো যত বেশি দেখবি তত বেশি তোর লাভ। কী লাভ স্যার? খুঁটিনাটি বিষয়গুলো তোর মাথায় ঢুকবে।
It began to rain না, ওকে, it began to rain after we কি আছে reach there, after we ব্র্যাকেটে ভার্বটা দিল REACH, reach there। আচ্ছা, এই একই সেন্টেন্সটা আমি আবার একটু ঘুরিয়ে দিচ্ছি, it began to rain after reach there। পার্থক্য দেখ, আফটারের পরে এখানে একটা উই ইউজ করেছি, এখানে আফটারের পর কিছু নাই। যেহেতু এখানে আফটারের পর কিছু নাই, আফটারটা প্রিপোজিশন, অবশ্যই এখানে কি করতে হবে, ING। তাহলে ইট বিগেন টু রেইন আফটার রিচিং দেয়ার, সেখানে পৌঁছানোর পর বৃষ্টি শুরু হলো। অ্যান্ড সেখানে কে পৌঁছাইছে সেটা আগের সেন্টেন্স পরের সেন্টেন্সে বুঝাই দিবে, এই সেন্টেন্স দ্বারা বুঝবে না তুমি। কেমন, তোমার মনে হতে পারে আচ্ছা বৃষ্টি পৌঁছানোর পর বৃষ্টি পড়া শুরু হলো, না এটা সেই বৃষ্টি না। সো এটা সেন্টেন্সে আগে পরে দেখে বুঝবা। আমি তোমাকে পয়েন্ট যেটা বলতে চাইছি, প্রিপোজিশনের পর ভার্ব থাকলে ING, কিন্তু যখন এই প্রিপোজিশনটার পরে একটা সাবজেক্ট চলে আসছে তখন কিন্তু সরাসরি INGতে তুমি যেতে পারবে না, তখন তোমাকে কি করতে হবে, ওই আফটারের নিয়মে চলে আসো। আফটারের আগে দেখো এখানে কোন টেন্স আছে, পাস্ট টেন্স, এবং আমরা নিয়ম শিখছিলাম মনে হয় না, মনে আছে? আফটারের আগে যদি পাস্ট থাকে আফটারের পর পাস্ট পারফেক্ট, আফটারের আগে যদি ফিউচার থাকে আফটারের পর প্রেজেন্ট পারফেক্ট, এবং আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, the doctor died after the patient had come. The doctor died after the patient had come. রোগী আসার পর ডাক্তার মারা গেল, এরকম একটা এক্সাম্পল আমরা বলছিলাম। এবং তোমরা হয়তো হাসাহাসি করছো, হ্যাঁ আল্লাহ ডাক্তার মারা গেছে রোগী আসার পর, হ্যাঁ হতে পারতো, ডাক্তাররা কি ইমর্টাল নাকি, ডাক্তাররাও মারা যেতে পারে। দ্য পয়েন্ট ইজ আফটারের আগের ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে, আফটারের পরের ভার্বটা কোন টেন্সে যাবে, পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মানে হচ্ছে তুমি হ্যাড আনবা আর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাই দিবা। সো ইট বিগেন টু রেইন আফটার উই হ্যাড রিচড দেয়ার। স্যার এই জিনিসটা একটু বলে রাখি, এই জিনিসটা আমিও ভুলটা করতাম অনেক সময়, যে উই হ্যাড ডান ইট এরকম সেন্টেন্স দিয়ে ফেলতাম, উই হ্যাড ডান ইট। তুমি বলতে পারো স্যার পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করছে কি, না বাবা কখনো এটা করবে না, হ্যাড ডান এরকম কোনো সিম্পল সেন্টেন্সে ইউজ করবে না। কারণ এই হ্যাড ডান বলতে যা বুঝাচ্ছ তুমি ডিড দিল একই জিনিসই বুঝাবা, উই ডিড ইট যে কথা, উই হ্যাড ডান ইট সেম কথা। সো কখনো সিম্পল সেন্টেন্সে এরকম হ্যাড ডান ইউজ করবে না যতক্ষণ না সেন্টেন্সের মধ্যে আফটার আসবে কিংবা বিফোর আসবে, কিংবা সেন্টেন্সটা ইনডাইরেক্ট হয়েছে, ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট হয়েছে। হি স্যাড টু মি আই হ্যাভ ডান ইট, ইনভার্টেড কমার ভিতর ছিল আই হ্যাভ ডান ইট, হি স্যাড টু মি। আর তুমি যখন ন্যারেশন করবা তখন হি স্যাড টু মি হয়ে গেল হি টোল মি দ্যাট হি হ্যাড ডান ইট, হি হ্যাড ডান ইট। তুমি বলো স্যার এখানে তো আফটার বিফোর নাই, তাহলে এখানে কেন হি হ্যাড ডান ইট ইউজ করলাম? করেছি কারণ এটা ইনডাইরেক্ট স্পিচ করেছি, ডিরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট করেছি, সেটা প্রেজেন্ট থেকে পাস্ট টেন্সে গেছে। হ্যাঁ ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় হতে পারে, কিংবা আফটার বিফোর থাকলে হতে পারে হ্যাড ইউজ। এছাড়া শুধু একটা সিম্পল সেন্টেন্সে কখনো তুমি হ্যাড ইউজ করতে পারবা না। উই হ্যাড ডান ইট, উই হ্যাড গন দেয়ার, উই হ্যাড সিন ইট, না, এগুলো মানে হচ্ছে উই স ইট, উই ওয়েন্ট দেয়ার। সো কেয়ারফুল কেমন আফটারের বিষয়টা। তাহলে আফটার আগে যেহেতু পাস্ট টেন্স ছিল, আফটারের পরে কোন টেন্সে চলে আসলাম, পাস্ট পারফেক্ট, হ্যাড রিচড। ওকে ডান। It began to rain after we had reached there. I dash at 8 a.m. in the morning. আমি সকাল 8টায় ঘুম থেকে জেগে উঠি নাকি উঠেছিলাম, পাস্ট টেন্স তো, তাহলে আই ওক, WOKE ওক। তাহলে চিন্তা কর এই একটা প্যাসেজে এই কয়েকটা গ্যাপে তুমি কতগুলো রুলস ঘেটে এসেছো। যদি তোমার মনে হয় যে একটু কনফিউশন লাগছে, তাহলে তুমি আবার ভিডিওটা পজ করো, আবার এই 5-10 মিনিট যেগুলো আমরা এটা নিয়ে করেছি আবার একটু প্রথম থেকে দেখে আসো, মানে এই প্যাসেজের শুরু থেকে আমি কি বলে যাচ্ছি। কারণ এই প্যাসেজে এমন অনেকগুলো রুলস তুমি পাচ্ছ যেগুলো হয়তো আমাদের রুলস পড়ানোর ক্লাসে আলোচনা হয়নি, কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আর এই জন্যই এই শিটটা গ্রুপে আপলোড করা হয়েছে, যাতে তুমি প্র্যাকটিসটা করতে পারো, শিখতে পারো। এখানে 9টা প্যাসেজ আছে, আর 9টা প্যাসেজ আমি তোমাকে করাবো না,
আমি তোমাকে বলবো যে 2টা 3টা 4টা প্যাসেজ করাবো, বাকিগুলো তোমাকে হোমওয়ার্ক দেবো এবং তারপর আমি আনসারগুলো বলবো যে হ্যাঁ এই গ্যাপে এটা, ওই গ্যাপে ওইটা। প্রথমে তোমাকে কয়েকটা আমি প্র্যাকটিস করিয়ে দিচ্ছি যাতে তুমি ভয় না পাও আর যাতে তুমি রাইট ট্র্যাকে থাকো, ভুল ট্র্যাকে যেন না যাও। নাম্বার টু দেখ, ডিয়ার নাইমুর, আবার একটা চিঠি। হ্যাঁ, চিঠিগুলো দিয়েছি তোমাকে টেন্সগুলো বোঝানোর জন্য। আই ড্যাশ ইন ঢাকা 2 months ago, আমি 2 মাস আগে ঢাকায়। ওকে, যেহেতু আগো আছে, আগো, তাহলে এটা পাস্ট ইনডিফিনিটে যাওয়ার কথা, পাস্ট ইনডিফিনিটে যাওয়ার কথা। কারণ আমি বলছিলাম আগো, লং অ্যাগো, লং অ্যাগো এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কিন্তু পরে দেখ, অ্যান্ড আই ড্যাশ উইথ মাই আঙ্কেল ইন তেজগাঁও, তাহলে আমি 2 মাস আগে ঢাকায় কিছু একটা করেছি, এসেছি বা এসেছিলাম এবং আমার আঙ্কেলের সাথে তেজগাঁওতে আছি। কারণ তুমি চিঠিটা পুরোটা পড়ার পর বুঝবা সে এখন কোথায় আছে, ঢাকায়। সে এখন 2 মাস আগে ঢাকায় এসেছিল এবং সে এখনও কিন্তু ঢাকা থেকে ব্যাক করে নাই, সে কিন্তু এখনও ঢাকায় আছে। আর যেহেতু সে ঢাকায় আছে, এটাকে তুমি পাস্ট ইনডিফিনিট করে দিতে পারবা না, আগেও দেখেই তুমি পাস্টে নিয়ে যেতে পারবে না। আই অ্যারাইভড, পাস্ট টেন্স, আই অ্যারাইভড ইন ঢাকা 2 months ago, এটার বাংলা হবে আমি 2 মাস আগে ঢাকায় এসেছিলাম। দ্যাট মিনস তুমি এখন ঢাকা থেকে চলে গেছো। ওই যে দেয়ার ওয়্যার মেনি বিগ টয়েজেস ওয়্যার, মানে আগে ছিল এখন নাই। ঠিক একই রকমভাবে আই অ্যারাইভড ইন ঢাকা যদি বলো, তাহলে তুমি ঢাকায় এসেছিলে, এখন ঢাকায় নেই। কিন্তু চিঠি পড়ে আমি বুঝতেছি যে না, সে এখনও ঢাকায় আছে, 2 মাস আগে এসছে, এখনও আছে। তাহলে এটা কোথায় চলে যাবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। দ্যাট মিন্স হ্যাঁ, শুরু হয়েছে, এখনও চলছে। তাহলে এটাকে কি দেওয়া যায়? আই ড্যাশ ইন ঢাকা 2 months ago, তাহলে আই হ্যাভ অ্যারাইভড, আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেছি না, সরি, প্রেজেন্ট পারফেক্ট। আমি 2 মাস আগে ঢাকায় এসেছি, 2 মাস আগে ঢাকায় এসেছিলাম না, খেয়াল করো, কারণ এখনও আছি আমি, সেজন্য। সো আই হ্যাভ অ্যারাইভড, HAV, I have arrived, verb past participle. I have arrived in Dhaka 2 months ago and আমি 2 মাস আগে ঢাকায় এসেছি এবং আমার আঙ্কেলের সাথে আছি, এখনও আছি। তাহলে আই হ্যাভ বিন স্টেইং, কারণ ওই যে সময়টা আছে 2 months, 2 মাস ধরে সময়টা আছে, ওই 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং বলি না আমরা, ঠিক ওই ফর্মুলাটা এখানে ইউজ করা হচ্ছে। 2 মাস আগে এসেছি এবং আছি, তাহলে আমি কয় মাস ধরে আছি? 2 মাস ধরেই ঢাকায় আছি। এইটার জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা দিতে হবে। তাহলে আই হ্যাভ অ্যারাইভড, পাস্ট টেন্স হবে না, আই হ্যাভ অ্যারাইভড ইন ঢাকা 2 months ago and I have been staying with my uncle in তেজগাঁও, আঙ্কেলের সাথে তেজগাঁওতে আছি। মাই আঙ্কেল ড্যাশ ইন আ ব্যাংক, আমার আঙ্কেল একটা ব্যাংকে চাকরি করতো নাকি করে, আমি কিন্তু এখনও ঢাকায় আছি, তাহলে আমার আঙ্কেল একটা ব্যাংকে চাকরি করে। তো মাই আঙ্কেল ওয়ার্কস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়ার্কস অ্যাজ যোগ করে দিলি। মাই আঙ্কেল ওয়ার্কস ইন আ ব্যাংক বাট অ্যাট দ্য মোমেন্ট, ব্যাংকে কাজ করেন কিন্তু এই মুহূর্তে, হি ড্যাশ আ ইয়ার স্টাডি লিভ, কিন্তু এই মুহূর্তে তিনি একটা স্টাডি লিভ নেবেন না নিয়েছেন, নিবেন নাকি নিয়েছেন? ব্যাংকে চাকরি করে, তিনি স্টাডি লিভ নিয়েছেন, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বাট অ্যাট দ্য মোমেন্ট হি হ্যাজ টেকেন, has taken a year study leave. He dash course in business management, তাহলে তিনি ছুটি নিয়ে ফেলেছেন অলরেডি, তাহলে তিনি বিজনেস ম্যানেজমেন্টের উপর কোর্স করবেন নাকি করছেন? ছুটি অলরেডি নিয়ে ফেলেছে, ছুটি নিয়ে তো আর বসে নাই, তাহলে অবশ্যই তিনি বিজনেস ম্যানেজমেন্ট কোর্সটা করছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে হি ইজ ডুইং কোর্স ইন বিজনেস ম্যানেজমেন্ট, ওকে, উইচ ড্যাশ লাস্ট মান্থ, যেটা গত মাসে শুরু হয়েছে, চলছে। তাহলে উইচ স্টার্টেড লাস্ট মান্থ, যেটা গত মাসে শুরু হয়েছিল এবং এখনও চলছে। স্যার এখানে কেন আপনি উইচ হ্যাজ স্টার্টেড দিচ্ছেন না? হ্যাঁ, চাইলে দিতে পারতাম, কিন্তু লাস্ট শব্দটা আছে তো, তাই এখানে আর দেওয়ার দরকার নেই। এখানে উইচ স্টার্টেড পাস্ট টেন্স দিয়ে চালিয়ে দিতে পারবা। উইচ স্টার্টেড লাস্ট মান্থ, যেটা গত মাসে শুরু হয়েছিল, তিনি এখনও শুরু হয়েছিল গত মাসে, প্রত্যেক দিন তো আর শুরু হচ্ছে না, বুঝতে পারছো? শুরুটা শেষ, এবার প্রক্রিয়াটা চলছে। আমার ক্লাসটা আমি 9টা বাজে শুরু করেছি, 9টা বাজে শুরু হয়েছিল, এরপর কিন্তু ক্লাসটা চলছে। দ্যাট মিনস কি 9টা 10-এ আবার শুরু হচ্ছে, 9টা 15-তে আবার শুরু হচ্ছে, 9:30-টায় আবার শুরু হচ্ছে না, তো শুরু হয়ে গেছে, শুরু হওয়ার কাজটা শেষ, কাজটা চলছে। তাই আমরা এখানে উইচ স্টার্টেড লাস্ট মান্থ দিতে পারবো।
আই ড্যাশ আ গুড টাইম ইন ঢাকা। তাহলে আঙ্কেলের কথাবার্তা শেষ, আমি কিন্তু ঢাকায় আছি। এবার আমি ঢাকায় ভালো সময় কাটাই না কাটাচ্ছি? আমি ঢাকায় আছি, তাহলে কাটাচ্ছি কন্টিনিউয়াস। আই অ্যাম হ্যাভিং আ গুড টাইম ইন ঢাকা। আই ড্যাশ মোস্ট অফ দ্য হিস্ট্রিক্যাল প্লেসেস হিয়ার। এখানকার অধিকাংশ ঐতিহাসিক জায়গা আমি ঘুরেছিলাম নাকি ঘুরেছি? তুমি এখনও ঢাকায় আছো, তাহলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? ঘুরেছিলাম, ঘোরা শেষ হয়ে গেছে, নাকি ঘুরেছি? প্রেজেন্ট পারফেক্ট, বেটার প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আই হ্যাভ ভিজিটেড, past indefinite না দিয়ে প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ ভিজিটেড মোস্ট অফ দ্য হিস্ট্রিক্যাল প্লেসেস হিয়ার লাইক লালবাগ ফোর্ট অ্যান্ড আসান মঞ্জিল। আই ড্যাশ দ্য রিভার সাইড অ্যাট সদরঘাট বেস্ট। আমি সদরঘাটের নদীর পাড়ের দৃশ্যটা সবচেয়ে বেশি পছন্দ করেছিলাম না করি। আই লাইক আই লাইক অথবা হ্যাভ লাইকডও বলতে পারো। আই হ্যাভ লাইকড, তবে আই হ্যাভ লাইকডের চাইতে আই লাইকটা অনেক বেশি শুনতে ভালো লাগে। সো আই লাইক দ্য রিভার সাইড অ্যাট সদরঘাট বেস্ট অফ অল বিকজ ইট হবে অট না, বিকজ ইট আইটি, কারণ এটা আমাকে মনে করিয়ে দেয়, বিকজ ইট রিমাইন্ডস, থার্ড পারসন সিঙ্গুলার অ্যাজ যোগ করে দেয়। ইট রিমাইন্ডস মি অফ মাই ওন হোম টাউন, এটা আমাকে আমার শহরের কথা মনে করিয়ে দিচ্ছে। আচ্ছা, আই ড্যাশ অন দ্য বাস দি আদার ডে ওয়েন আই ড্যাশ রাশেদ। এই জায়গাটা খেয়াল কর, আমি একটু বোর্ডে লিখি এটা, কারণ এখানে আবার ইম্পর্ট্যান্ট একটা নিয়ম আসবে যেটা হয়তো রুলসে পড়ানো যায়নি। কারণ কখন আমরা পাস্ট ইনডিফিনিট ইউজ করব আর কখন আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করব, এই জিনিসটা বোঝার জন্য এই সেন্টেন্সটা কাজে লাগবে। আই ট্রাভেল, আই ব্র্যাকেটেড দিল ট্রাভেল, আই ট্রাভেল অন দ্য bus the other day when I dash Rashid meet Rashid। এবার খেয়াল কর বাক্যটা কি হচ্ছে। আমি বাসে করে যাচ্ছিলাম, আরেকদিন আমি বাসে করে যাচ্ছিলাম যখন রাশেদের সাথে আমার দেখা হয়েছিল। তাহলে তুমি বুঝতে পারছো যে এটা পাস্ট টেন্স, সেন্টেন্সটা পাস্ট টেন্স। তাহলে তুমি চাইলেই এটা তো ফার্স্ট অফ অল সিম্পল না। এই দেখো ওয়্যান আছে, তাহলে এটা সিম্পল না। তাহলে একটা ফাইনাইট একটা নন ফাইনাইট না, ওই কাজটা করতে হবে না। যেহেতু ওয়্যান আছে তাহলে এটা কমপ্লেক্স মানে দুইটাই ফাইনাইট ভার্ব হবে। এখন ট্রাভেলের পাস্ট টেন্স কি? ট্রাভেলড, VELED, কেউ ডাবল এল ইউজ করার কোনো অসুবিধা নেই। মিটের পাস্ট টেন্স হচ্ছে মেট, গেল গিয়ে। এবার খেয়াল করো বাংলায়, আমার সাথে রাশেদের দেখা হয়েছিল আরেক দিন যখন আমি বাসে গিয়েছিলাম নাকি যাচ্ছিলাম। তুমি খেয়াল করো রাশেদের সাথে কখন দেখা হয়েছে? যখন সে বাসে করে যাচ্ছিল। এবার বাসে যাচ্ছিলাম, একটা বাসে গিয়েছিলাম মানে হচ্ছে যাত্রাটা শেষ। এখন ধরো সে এ পয়েন্ট থেকে উঠেছে, বি পয়েন্টে গিয়ে সে নামবে। এবার যখনই সে যাচ্ছে পথের মধ্যে কোনো একটা জায়গায় রাশেদের সাথে তার দেখা, বাসে তার সাথে দেখা হয়েছে। ওকে, তাহলে দেখাটা কখন হয়েছে? এই যাত্রাটা কমপ্লিট হওয়ার পরে নাকি কমপ্লিট হওয়ার আগে? যদি যাত্রাটা কমপ্লিট হওয়ার পরে দেখাটা হতো তাহলে আমরা এটাকে পাস্ট টেন্স দিতে পারতাম। হ্যাঁ, রাশেদের সাথে আমার দেখা হয়ে গেছিলো বাসে যাওয়ার পর, বাসে চড়ার পর ওর সাথে আমার দেখা হয়েছিল। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি, আমি যখন বাসে ট্রাভেল করছিলাম তখন রাশেদের সাথে আমার দেখা। বাসে ট্রাভেল করছিলাম, দ্যাট মিনস ট্রাভেলিংটা কমপ্লিট হয়নি, তার আগেই তার সাথে কার দেখা হয়ে গেছে? রাশেদের দেখা হয়ে গেছে। তাহলে শুধু ট্রাভেলড এখানে দেয়া যাবে না। এখানে কোনটা আনো? আই ওয়াজ ট্রাভেলিং। এখন কেউ ডাবল এল কেউ সিঙ্গেল এল, আমি দুইটা দিয়ে দেখাচ্ছি। আই ওয়াজ ট্রাভেলিং অন দ্য বাস দি আদার ডে ওয়েন আই মেট রাশেদ। তাহলে রাশেদের সাথে আমার দেখা হয়েছিল আমি বাসে ট্রাভেল করার সময়, বা আমি বাসে ট্রাভেল করছিলাম যখন রাশেদের সাথে আমার দেখা হলো। তাহলে খেয়াল কর, দুইটাই পাস্ট ইনডিফিনিট না বসিয়ে একটাকে পাস্ট কন্টিনিউয়াস রাখতে হচ্ছে। কেন রাখতে হচ্ছে? কারণ এই ট্রাভেল করার সময়টাতেই আমার কার সাথে দেখা? রাশেদের সাথে। ট্রাভেল করার পরে যদি রাশেদের সাথে দেখা হতো এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বসাই দিতে পারতাম। বুঝতে পারছি? একটু কেয়ারফুল। এই ধরনের রুলসগুলো বেশি খেপায় মানে কি, তোকে পরীক্ষা হলে পাগল করে ছেড়ে দিবে। তুই অত কিছু না ভেবে ধুম দুইটা ফাইনাইট ভার্ব বসিয়ে দিয়েছিস। হ্যাঁ বসে দিয়েছে, এটা তো ফাইনাইট ভার্ব, ওয়াজ ট্রাভেলিং তো ফাইনাইট।
না, সমাপিকা ভার্বের অর্থ কমপ্লিট করতে পারছে, বাক্য অর্থ কমপ্লিট করতে পারছে। সো কখন আমি কন্টিনিউয়াসে যাব, কখন আমি ইনডেফিনিটে যাব, দেখো পার্থক্য ক্রিয়েট হয়ে যায়। ওকে, তাহলে কোনো একটা কাজ চলাকালীন সময়ে যদি আরেকটা কাজ ঘটে, সেক্ষেত্রে প্রথমটা আমি কোথায় নিয়ে যাব? কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব। I was playing when I saw you. আমি খেলছিলাম যখন আমি তোমাকে দেখেছিলাম। এখন যদি বলি I saw you, I played when I saw you, তাহলে কিন্তু সেন্টেন্সটা হয় না। আমি খেলেছিলাম যখন তোমাকে দেখেছিলাম, মানে কি? আমি খেলেছিলাম যখন তোমাকে দেখেছিলাম না, আমি খেলছিলাম যখন তোমাকে দেখেছিলাম, অর্থাৎ তোমাকে দেখার সময় আমি তখন কি করছি? খেলছি। তাহলে কন্টিনিউয়াস টেন্স। একটু কেয়ারফুল সেন্টেন্স করতে, কেমন? তাহলে I was traveling on the bus the other day when I met Rashid. Do you, ওই যে ডু ডিড ডাস এগুলো থাকলে ভার্বের বেস ফর্ম রিমেম্বারটা বসে দেয়। ডু ইউ রিমেম্বার হিম? when we লাস্ট আসছে, তাহলে পাস্ট টেন্সে চলে যা। when we last saw him, যখন আমরা শেষবার তাকে দেখেছিলাম, he dash for his father's company, যখন শেষবার তাকে দেখেছিলাম তখন সে তার বাবার কোম্পানিতে কাজ করেছিল নাকি করছিল? তার সাথে আমার শেষবার যখন আমাদের দেখা হয়েছিল, তখন সে তার বাবার কোম্পানিতে কাজ করেছিল নাকি করছিল? সে তার বাবার কোম্পানিতে কাজ করছে, আর তখনই আমাদের তার সাথে দেখা। তাহলে পরেরটা কন্টিনিউয়াস। তাহলে when we last saw him he was working for his father's company. Now he dash a special course, English course. বর্তমানে সে একটা ইংলিশ কোর্স করছে। Now he is doing, করছে continuous. He is doing a special English course because he dashed to go to Australia. সে একটা ইংলিশ কোর্স করছে কারণ সে অস্ট্রেলিয়ায় যেতে চায়। Present indefinite. He wants, চায়, as যোগ করবি, wants to go to Australia to study. We dashed to see a football match together this afternoon. এখন আজকে দুপুরবেলা আমরা একটা ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলাম নাকি দেখতে যাব? আজকে দুপুরবেলা আমরা একটা ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলাম নাকি যাব? একটু কেয়ারফুল। সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে তুমি চিঠিটা কখন লিখছো। তুমি কি চিঠিটা সকালে লিখছো? যদি চিঠি সকালে লিখো তাহলে তুমি বলবা যে হ্যাঁ আজকে দুপুরে দেখতে যাব। আবার যদি তুমি চিঠিটা রাত্রে লিখো তাহলে আজকে দুপুরে দেখতে গিয়েছিলাম। পরের লাইনটা দেখ, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। খেয়াল কর, আমি এটার অপেক্ষায় আছি। এটা অপেক্ষায় আছে মানে কি? দেখা করার অপেক্ষায় আছে। দ্যাট মিনস দেখাটা এখনও হয়নি। পরের সেন্টেন্সটা আমাকে ঠিক করে দিচ্ছে আগের সেন্টেন্স আমি কোন টেন্স দিব। ওকে, তাহলে এবার কী হবে? উই আর গোয়িং টু সি, আমরা একটা ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছি, দুপুরবেলা একটা ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছি। এবং এই যে যাচ্ছি এটা হচ্ছে নিয়ার ফিউচার বলা হয়। গোয়িং টু ডু, আই এম গোয়িং টু রাইট ইট ডাউন, আই এম গোয়িং টু ডেলিভার স্পিচ, আমি একটা বক্তৃতা দিতে যাচ্ছি, আমি এটা লিখে রাখতে যাচ্ছি, বক্তৃতা দিতে যাচ্ছি, এগুলো হচ্ছে নিয়ার ফিউচার বলি আমরা, কেমন? ফিউচার টেন্স না, নিয়ার ফিউচার, অদূর ভবিষ্যৎ বলি। সো উই আর গোয়িং টু সি আ ফুটবল ম্যাচ টুগেদার দিস আফটারনুন, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট, আমি এটার অপেক্ষায় আছি। আই ড্যাশ ঢাকা ভ্যারি মাচ, আমি ঢাকাকে খুব পছন্দ করি কারণ আমি এখনও ঢাকায় আছি। আই লাইক, প্রেজেন্ট ইনডিফিনিট, আই লাইক ঢাকা ভ্যারি মাচ বাট কিন্তু আমি মনে করি, আই থিঙ্ক যেটা আছে ওইটাই। তাহলে দুইটা আমি করলাম, 3, 4, 5 এই তিনটা তোমার জন্য বাড়ির কাজ থাকবে। 3, 4, 5 এই তিনটা তুমি বাসায় করে রাখো। আমরা চেষ্টা করব আগামী ক্লাসে এই তিনটার শুধু আনসারগুলো বলে দিতে। আর তুমি দেখছো যে এগুলোর মধ্যে কত ধরনের বিষয় চলে আসছে, আর যেহেতু এতগুলো বিষয় চলে আসছে ফলে তুমি নিজে একবার প্র্যাকটিস করে ভুল করার পর যদি শিখো তোমার শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হবে। So guys, see you in the next class, and before that you have to complete number 3, number 4 and number 5, and in the next class we will discuss number 3, number 4 and number 5 and the rest of the passages of this sheet. Okay, bye bye then sir, take care.